স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থের গঠন লেকচার 2। পদার্থের গঠন লেকচার 2। আমার নাম হচ্ছে আবির, পড়ালেখা করছি কুয়েট আইএম ডিপার্টমেন্ট। তো পদার্থের গঠন চ্যাপ্টারটাতে আমরা আগের দিন কি পড়ছিলাম? আমরা আগের দিন পড়ছিলাম হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা নিয়েছিলাম, এবং কি আমরা জানছিলাম কি হচ্ছে প্রতীক, কি প্রতীক, মৌলের প্রতীক আমরা আসলে কিভাবে ডিটারমাইন করি এগুলো সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানবো আসলে পরমাণু সম্পর্কে। পরমাণু কি? তো এই পরমাণু কি এটা সম্পর্কে কি বিভিন্ন বিজ্ঞানীরা আসলে বিভিন্ন মতবাদ দিয়েছে শুরু থেকে। তো সর্বপ্রথম আসলে ডেমোক্রিটাস এবং লুসিপাস যে কথাটা পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছে, কারা দিয়ে দিয়েছে? ডেমোক্রিটাস এবং লুসিপাস। ইনারা আসলে বলছে হচ্ছে পরমাণু হচ্ছে অবিভাজনযোগ্য কণা, অর্থাৎ কি পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। তো জিনিসটা একটু বুঝি, ঠিক আছে? কি মৌলিক পদার্থ কিভাবে বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা কেন বলতেছি? কারণ হচ্ছে কি মৌলিক পদার্থকে আমরা ভাগ নিতে পারবো, ঠিক আছে? মৌলিক পদার্থকে ভাঙলে কি কি পদার্থ পাওয়া যায় সেটা আমরা একটু পরে জানবো। কিন্তু ওই পদার্থগুলো যদি মৌলিক পদার্থকে আমি পরমাণুকে যদি ভেঙে ফেলি, তাহলে কিন্তু আমার কি আর এই যে বৈশিষ্ট্য এই পদার্থের যে বৈশিষ্ট্যগুলো ছিল ওই বৈশিষ্ট্যগুলো আর বজায় থাকবে না। তো এই যে মৌলিক পদার্থের, এই কারণে এটাকে বলা হচ্ছে পরমাণুকে কি বলা হচ্ছে? মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। পরমাণু সম্পর্কে ডেমোক্রিটাস এবং লুসিফাস যেটা বলছিল, এটাকে আসলে অ্যাটমস নামে হচ্ছে আমরা বলছিল তারা। এই অ্যাটমস থেকে আসলে অ্যাটম শব্দটি আসছে। এটি মানে কি? এটি মানে হচ্ছে অবিভাজনযোগ্য। এটা মানে হচ্ছে অবিভাজনযোগ্য, অর্থাৎ যেটাকে আর কি ভাঙা যাবে না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার পরমাণু। তো এটার পরবর্তীতে আবার আমাদের অ্যারিস্টটল কিন্তু ধারণা দিচ্ছিল কি যে আসলে পরমাণু ভাঙা যায়, ঠিক আছে? এটা অ্যারিস্টটলের মতবাদ ছিল, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে যাওয়া যায়। যাই হোক, এই মতবাদ সম্পর্কে আমাদের ক্লাসে আসলে ডিটেলসে ওইভাবে আসে না পরীক্ষায়, কিন্তু এটুকু আমাদের জানতে হবে কি ডেমোক্রিটাস এবং লুসিপাস যে এই ধারণাটা দিচ্ছিল কি হচ্ছে পরমাণুকে অবিভাজনযোগ্য কণা দ্বারা গঠিত, যেটাকে ওনারা নাম দিচ্ছে হচ্ছে অ্যাটমস। এবার আমরা জাস্ট জানতে হবে কি মৌলিক পদার্থকে আসলে আমরা ভাঙলে কি কি পাই। মৌলিক পদার্থকে ভাঙলে আমরা কি মূল কণিকা পাই, ঠিক আছে? এই কণিকাগুলোকে আসলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। মৌলিক পদার্থগুলোকে ভাঙলে আমরা কি পাই? মৌলিক কণিকা। তো মৌলিক কণিকাগুলোকে আমরা আসলে কি 3 ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে আমাদের স্থায়ী কণিকা, একটা হচ্ছে কি অস্থায়ী কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। তো স্থায়ী কণিকা হচ্ছে আমরা কোনগুলো বলতেছি? আমরা সবাই জানি স্থায়ী কণিকা কোনগুলো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে আমরা কি বলতেছি? স্থায়ী কণিকা। আমরা আজকে মূলত স্থায়ী মূল কণিকাগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? এই কণাগুলো পাই, ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর কি আর নিউট্রন পাই। অস্থায়ী কণিকা কোনগুলো? আসলে অস্থায়ী কণিকা নিয়ে আমাদের কি এসএসসি সিলেবাসে কি ডিটেইলসে পড়ালেখা নেই, কিন্তু তারপরেও আমরা জানবো কি অস্থায়ী কণিকা আসলে কিছু একটা উদাহরণ, অর্থাৎ এই কণিকাগুলো কি অস্থায়ী, অর্থাৎ কিছুক্ষণ পরে এই স্থায়ী কণিকাতে এরা রূপান্তরিত হয়। যেমন কি নিউট্রিনো, পজিট্রন, এই টাইপের অনেক কণিকা আছে, ঠিক আছে? এটা নিয়ে আসলে আমাদের অত ডিটেইলসে জানার দরকার নেই। আর কম্পোজিট কণিকা আমরা কোনগুলোকে বলতে পারি? আলফা কণা বা ডিউটেরন কণা, অর্থাৎ একের অধিক এই যে স্থায়ী কণিকা মিলে যে কণিকা গঠিত হয় সেটাকে আমরা বলতেছি কি কম্পোজিট কণিকা। যেমন আমাদের কি আছে? আমাদের হচ্ছে আলফা কণা, বাকি বা হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা বাকি বা হচ্ছে ডিউটেরন কণা। তো
একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার মূল কণিকা কত প্রকার। মূল কণিকা হচ্ছে মানে যেটা পরমাণুকে ভাঙলে আমরা কি মূল কণিকাগুলো পাই। তো এই মূল কণিকা আসলে তিন প্রকার, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কি আর হচ্ছে কম্পোজিট কণিকা। অস্থায়ী মূল কণিকা কোনগুলো? স্থায়ী মূল কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং অস্থায়ী মূল কণিকা কি নিউট্রিনো, পজিট্রন ইত্যাদি অনেক আছে এক্সেট্রা। এবং আমাদের কম্পোজিট কণিকাও কি আলফা কণা, ডিউটেরন কণা অনেক আছে, ঠিক আছে। এগুলোকে কম্পোজিট কেন বলতেছি? কারণ কি একের অধিক মূল কণিকা নিয়ে তৈরি হয়েছে। যেমন আলফা কণা আসলে কি, আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। হিলিয়াম অর্থাৎ শুধু দুইটা প্রোটন আছে, সেটাকে আমরা একত্রে বলতেছি আলফা কণা। সো দুইটা প্রোটন আছে এবং চারটা নিউট্রন আছে, সেটাকে আমরা বলতেছি আলফা কণা, কোনো ইলেকট্রন নেই। তো একের অধিক মূল কণিকা মিলে কি কম্পোজিট কণিকা গঠিত হয়। এখন আমাদের আমাদের সিলেবাসে যেটা আসলে আছে সেটা কি মূল কণিকা, স্থায়ী মূল কণিকা সম্পর্কে কি ডিটেইলস আলোচনা আছে। স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আমাদের আসলে জানা উচিত কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছে। ইলেকট্রনকে কিভাবে আবিষ্কার করলো বিজ্ঞানীরা? ইলেকট্রন সম্পর্কে প্রথম যে ধারণা দিছে সে হচ্ছে স্যার জে থমসন। ইলেকট্রনকে সম্পর্কে যে ধারণা দিছে, ইলেকট্রন আবিষ্কার ইলেকট্রন সম্পর্কে সর্বপ্রথম আমাদের ধারণা দিয়েছে কি স্যার জে থমসন। স্যার জে থমসন ইনি যে কথাটা বলছে সেটা হচ্ছে কি ইনি একটা বোতল বা টিউব নিছে, টিউব একটা কি নিছে, উনি টিউব নিছে। তো টিউব নিয়ে উনি করছে কি দুইটা ধাতব পাতকে নিছে, টিউবের ভিতরে দুইটা কি ধাতব পাতকে নিছে এবং কি একটা ধাতব প্রান্তকে কি ক্যাথোড বানাইছে এবং আরেকটাকে অ্যানোড বানানো হয়েছে। কিভাবে? একটা ব্যাটারির কি মাইনাস প্রান্তের সাথে কি আমার হচ্ছে একটা সংযুক্ত করা হয়েছে এবং কি প্লাস প্রান্তের সাথে আরেকটা সংযুক্ত করা হয়েছে। তো এটা কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে হচ্ছে ক্যাথোড হয়ে গেছে, এটা কি অ্যানোড। তো উনি দেখছে কি এখানে কি মাইনাস আছে অনেকগুলো এবং এখানে কি প্লাস আছে এবং এর ভিতরে উনি একটা ছিদ্র রাখছে। তো এখান থেকে দেখছি কি ইলেকট্রনগুলো সোজা কি এখানে একটা কোণা এইভাবে যাচ্ছে, একটা রশ্মি কি এখানে যে আঘাত করতেছে উনি দেখছে। এবার এই রশ্মিটা আসলে কি কোণা দ্বারা তৈরি এটা নিয়ে কিভাবে চিনছে উনি এখানে একটা পজিটিভ প্রান্ত নিছে এবং এখানে কি একটা ঋণাত্মক প্রান্ত নিছে। দেখছে কি এই যে রশ্মিটা এইটা আসলে কি এই পজিটিভ প্রান্তের দিকে কি কিছুটা বেঁকে যাচ্ছে, বোঝা গেছে। অর্থাৎ যখন আমার প্রান্ত নিয়ে নিছে তখন কি হচ্ছে পজিটিভ প্রান্তের দিকে কি হালকা বেঁকে যাচ্ছে, এটা খেয়াল করছে উনি। তো এখান থেকে উনি বুঝছে কি পরমাণুর ভিতরে কি মানে পরমাণুর ভিতরে নেগেটিভ একটা ঋণাত্মক আধানযুক্ত একটি কণিকা থাকে এবং সেটি কণিকার উনি নাম দিচ্ছে কি ইলেকট্রন। তো এইভাবে কি ইলেকট্রনটা আবিষ্কার হয়েছে। আমরা যদি বলি কি যে প্রোটন আবিষ্কার কিভাবে হয়েছে, এই কারণে এই যে যেহেতু ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছে এই কণিকা, এটার কারণে এটাকে কি ক্যাথোড রশ্মিও বলা হয়, ঠিক আছে। বা ক্যাথোড, এই কণিকার অপর নাম কি ক্যাথোড রশ্মি বা ক্যাথোড কণাও বলা হয়, ঠিক আছে। কারণ কি ক্যাথোড থেকে আমার নির্গত হয়েছে। যখন এবার স্যার জে থমসন প্রোটন তখন আবিষ্কার হয়নি, প্রোটন তারও অনেক বছর পরে রাদারফোর্ড এসে প্রোটন আবিষ্কার করছে। অর্থাৎ প্রোটন তিনি কিভাবে আবিষ্কার করছে রাদারফোর্ড খেয়াল করছে কি যে রাদারফোর্ড এসে খেয়াল করছে আমাদের হচ্ছে উনি একই রকম ঘটনায় ঘটাইছে, কিন্তু উনি করছে কি এইবার এই যে ক্যাথোডটার ভিতরে কি একটা ছিদ্র রাখছে। ক্যাথোডের ভিতরে যখন ছিদ্র রাখছে তখন কি হয়েছে আমরা একটু খেয়াল করি। তখন ক্যাথোডের ভিতরে যখন ছিদ্রটা রাখা হয়েছে তখন কি হয়েছে, তখন এই হচ্ছে ক্যাথোডের ভিতরে যখন ছিদ্র রাখা হয়েছে তখন কি হয়েছে দেখছি কি এই পাশ থেকে পজিটিভ অর্থাৎ অ্যানোড থেকে, এটা তো অ্যানোড আর এটা ক্যাথোড তাই না। তো এই অ্যানোড প্রান্ত থেকে উনি খেয়াল করছে কি যে একটা কোণা এই ছিদ্র দিয়ে বের হয়ে এরকম ভাবে সোজা আঘাত করতেছে। যখন উনি কি এ পাশে একটা পজিটিভ আধান এবং একটা কি নেগেটিভ আধান নিছে তখন কি করছে, তখন খেয়াল করছে এখানে এই যে আমার কোণাটা এটা কি নেগেটিভ প্রান্তের দিকে আকর্ষিত হচ্ছে। তো এখান থেকে উনি যেটা বুঝছে সেটা কি, সেটা হচ্ছে পরমাণুতে পজিটিভ আধানযুক্ত একটা যৌগ বস্তু মানে কোণা আছে, সে কোণাকে উনি নাম দিছে কি প্রোটন। এবার তোমরা অনেকে বলতে পারো কি যে আমাদের নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছে। নিউট্রনের আবিষ্কারটা কি আরো সহজ ব্যাপার। নিউট্রনের আবিষ্কার আমরা কিভাবে করছে বিজ্ঞানীরা, জেমস চ্যাডউইক নিউটনের আবিষ্কার করছে, ঠিক আছে।
নিউট্রনের আবিষ্কারের জন্য কে আবিষ্কার করছে? নিউট্রন আবিষ্কার। নিউট্রন আবিষ্কার করছে কি? জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক আবিষ্কার করছে কি নিউট্রন। তো উনি দেখছে কি বেরিলিয়াম আর হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ আলফা কণার কি উনি বিক্রিয়া ঘটাইছে। ঠিক আছে, বেরিয়ামের আমরা জানি কি প্রোটন সংখ্যা, আমরা পরবর্তীতে দেখবো কি যে প্রোটন সংখ্যা কোন পরমাণু কয়টা থাকে। বেরিয়ামের কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম মানে কত? 4টা প্রোটন আছে। ঠিক আছে, আর কি আর 4টা নিউট্রন, সব মিলাই হচ্ছে ভর সংখ্যা 8। তো পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এখান থেকে উনি দেখছি কি আসলে আমাদের কার্বন বের হচ্ছে আর কি, আর নিউট্রন একটা কণা বের হচ্ছে, যে কোণায় কি আসলে নিরপেক্ষ চার্জ নেই কোনো, কিন্তু কি ভর আছে। তো এই কণাকে উনি নাম দিছি কি, নাম দিছে হচ্ছে নিউট্রন। তো নিউট্রন আমাদের আসলে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার ভর এবং এই যে বৈশিষ্ট্যগুলো এটা ভালোভাবে জানতে হবে, বোঝা গেছে? এটা না জানলে আসলে হবে। তা আমাদের প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? প্রোটনকে আমরা আসলে পি দ্বারা প্রকাশ করতে পারি অনেক সময়। ঠিক আছে, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। এবং ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ইলেকট্রনকে আমরা কি ই দ্বারা, ই মাইনাস বা ই দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবং নিউট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? নিউট্রনকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি? প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? প্রোটনকে আমরা পি দ্বারা, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করতেছি এবং নিউট্রনকে এন দ্বারা। আমাদের সর্বপ্রথম আমরা যদি দেখি ভরটা কি বলতো? প্রোটনের ভর কত? প্রোটনের ভর খুবই গুরুত্বপূর্ণ, 1.673। এই ডাটাটা আমাদের সবাইকে কি মনে রাখতে হবে, একটু কষ্ট করে। 10⁻⁻27 কেজি, বা আমি যদি গ্রামে যাই, আমরা জানি কি কেজি থেকে গ্রামে যাইতে গেলে কি করতে হয়? কেজি থেকে আমি যদি গ্রামে যাইতে চাই তাহলে আমার কি 1000 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ আমার পাওয়ার কি 3 কমে যাবে, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻, মানে 3 বেড়ে যাবে, মাইনাসের হিসাবে বলতেছি এই কারণে কমে যাবে। তাহলে কত? 10⁻24 গ্রাম। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কি প্রোটন বা নিউট্রনের তুলনায় অনেক ক্ষুদ্র, অর্থাৎ কি 9.1 ইন্টু 10⁻31 কেজি। বা আমি যদি গ্রামে লিখি তাহলে কি লিখতে পারি? 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। এবং আমাদের লাস্ট আছে কি, আমাদের হচ্ছে নিউট্রন। তো নিউট্রনের ভর কত? এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর কি খুবই কাছাকাছি, অর্থাৎ 1.675 ইন্টু 10⁻27 কেজি। পা কত? বা হচ্ছে আমরা গ্রামে যদি লিখি তাহলে লিখতে পারি 1.675 ইন্টু কত? 10⁻27 গ্রাম। তো বুঝতে পারছি আমরা এগুলো কি, এই ইনফরমেশনগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে, এই কারণে কি এগুলো আসলে মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি কি প্রোটন থেকে কি ইলেকট্রনের চার্জ আসলে অনেক বেশি ক্ষুদ্র, এবং কি নিউট্রনের চার্জ আমার কিন্তু অনেক, নিউট্রনের ভর হচ্ছে প্রোটনের ভর খুবই কাছাকাছি। এই কারণে আমরা যদি আপেক্ষিক ভর জিনিসটা বুঝতে চাই, আপেক্ষিক ভর মানে কি এই জিনিসটা একটু বুঝি। আপেক্ষিক ভর, দেখো কোথাও যখন আপেক্ষিক অর্থটা লেখা থাকবে, আপেক্ষিক মানে হচ্ছে কি কারো কোনো কিছু সাপেক্ষে, অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আরেকটা কত। অর্থাৎ এইখানে হয়তো এই দুইটা পেনের ভিতরে কালি সেম রকম নেই, কিন্তু তারপরেও কি এই দুইটার মানে ভর সামান্য পার্থক্য থাকতে পারে। কিন্তু আমি যদি বলি এইটার সাপেক্ষে এটা ভর কত, তখন আমরা কি বলি? একই ভর বলি না? অর্থাৎ দুইটা বস্তুর একটার সাপেক্ষে আরেকটা যদি অল্প কিছু, যেমন এর ভর আর এর ভরের সাপেক্ষে কি খুবই হচ্ছে তোমার মানে কাছাকাছি, এই কারণে কি আমরা আপেক্ষিক ভর কি এর সাপেক্ষে একেও যদি 1 ধরি, এর আপেক্ষিক ভর আমি কি 1 ধরতে পারি। কিন্তু খেয়াল করি ইলেকট্রনের ভর কত, এখানে কি 27, এখানে 31, তার মানে কিন্তু আরো কতগুলো শূন্য, দেখো দশমিকের পরে প্রায় 5-6টা শূন্য আমার কি এক্সট্রা আছে ইলেকট্রনে। তার মানে আমরা কি খেয়াল করি একের সাপেক্ষে আমরা কি 0.0001 কে আমরা কি 0 ধরতে পারি। এই কারণে আমরা আপেক্ষিক ভর কত ধরি? ইলেকট্রনের আপেক্ষিক ভরকে 0 ধরি। তো আপেক্ষিক ভরটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কি আমাদের প্রোটনের আপেক্ষিক ভর 1, ইলেকট্রনের নিউট্রনেরও 1, কিন্তু ইলেকট্রনের 0, কারণ কি প্রোটন এবং নিউট্রনের সাপেক্ষে ইলেকট্রন আসলে ভর নেই, আমরা ভরকে আসলে নগণ্য ধরতে পারি একদম। আমরা যদি চার্জ দেখি, চার্জ কি করছে? চার্জ হচ্ছে আমার প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে, মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম।
ইলেকট্রনের চার্জ কত? দেখো প্রোটনের চার্জ যতটুকু, ইলেকট্রনের চার্জ কি একই মান কিন্তু ঋণাত্মক। এইটাই ইলেকট্রন কি মাইনাস আধান। আমরা দেখছিলাম কি ইলেকট্রন আবিষ্কারের সময় দেখছি যে আমাদের ইলেকট্রনটা মাইনাসের দিকে আকর্ষণ করতেছে এবং এটা কি প্লাসের দিকে। তো একই পরমাণুতে যেহেতু ইলেকট্রন প্রোটন দুইটাই আছে, কিন্তু কি আমরা জানি কি পরমাণু আবার কি নিরপেক্ষ না। তো ইলেকট্রন এবং প্রোটনের চার্জ নিঃসন্দেহে কি একই না হলে কি আমার কখনোই দুইটার মানে নিরপেক্ষ অবস্থায় থাকতে পারতো না পরমাণুটা। এই কারণে কি ইলেকট্রনের চার্জ হবে -1.6 ইন্টু কত 10⁻⁻19 কুলম্ব। এবং নিউট্রন নিরপেক্ষ অবস্থায় নিউট্রনের চার্জ কত 0। বুঝতে পারছি ব্যাপারটা। আপেক্ষিক চার্জ যদি দেখি, আপেক্ষিক চার্জ কেমন হবে? আপেক্ষিক চার্জ হচ্ছে আমাদের, দেখো খেয়াল করি আমাদের হচ্ছে 1.6, তো এর সাপেক্ষে এর চার্জ কত খেয়াল করি তো। এর যদি আমি +1 ধরি তাহলে এর সাপেক্ষে একে ভাগ যদি দিই, মানে কি এটাকে এর সাথে ভাগ দিয়ে দিলে কত হবে বলতো? -1 পাবো। বুঝতে পারছি ব্যাপারটা। অর্থাৎ এর সাপেক্ষে এর ভর কত? -1, আর এর তো 0 ঠিক আছে। আপেক্ষিক চার্জও আমার কত 0। তো আমাদের এই চারটা ইনফরমেশন কি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই চারটা ইনফরমেশন মনে রাখতে হবে, কারণ কি আমরা এর পরবর্তীতে ম্যাথেও ইনফরমেশন লাগবে এবং বিভিন্ন টাইমে আমাদের কি পরবর্তী ক্লাসগুলোতেও এই ইনফরমেশনগুলো আসলে মাথায় রাখতে হবে। এছাড়া আমরা যে আগে যে কথাটা বললাম ওইগুলো একটু মনে রাখতে পারি। কি প্রোটনকে আমরা কি বলছি বলতো? ক্যানাল রশ্মি বলছি। প্রোটনের আরেক নাম, অপর নাম আমরা কি বলছি? ক্যানাল। আর ইলেকট্রনের অপর নাম কি বলছি? ক্যাথোড রশ্মি বলছি। এবং আমরা আরো একটা জিনিস খেয়াল করছি কি প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। আর হচ্ছে ইলেকট্রনকে আবিষ্কার করছে কি জে থমসন। এবং এর আবিষ্কার করছে কি জেমস চ্যাডউইক। তো এই যে আমাদের ইনফরমেশনগুলো, এটাকে আমাদের আসলে ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে আসলে পড়বো কি, নেক্সট ক্লাসে আমরা যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে জানছি, আমরা কি সংকেত সম্পর্কে জানবো নেক্সট ক্লাসে। এবং আরো কিছু অধ্যায়ের যে টপিকগুলো সেগুলো আসলে শেষ করার ট্রাই করবো। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।